যে আপনি যখন শাসন করবেন আপনি ভয় এবং ভালোবাসা দুটার সমন্বয় করতে হবে। কোনো কারণে যদি আপনি মনে করেন যে আপনি দুইটাই দিতে পারছেন না, তাহলে অন্তত একটা দেন, সেটা হচ্ছে ভয়। কি একটা কেওয়াসের মধ্যে দিয়ে জিয়াউর রহমান দেশটাকে আস্তে 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 একটা স্থিতিশীল জায়গায় এনেছিলেন। অনেক সময় হয় না যে পথটা সহজ, কিন্তু খুঁজে পেতে আমাদের কষ্ট হচ্ছে। যে কথাটা গত 1 মাস ধরে আমি বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে সমঝোতা ছাড়া এই পরিস্থিতির কোনো সমাধান নাই। যার যার জায়গায় যদি আমরা কঠিন অবস্থার মধ্যে থাকি, একটা ইগোর মধ্যে থাকি এবং অনবরত একে অপরকে বাকযুদ্ধ দিয়ে হারাতে চেষ্টা করি, মানে বাকযুদ্ধ দিয়ে একে অপরের থেকে লিড নেওয়ার চেষ্টা করি, তাহলে এটার কোনো সমাধান নাই। এটা বিপ্লবোত্তর পরিস্থিতি সবসময় একটা ঝামেলা থাকে। ঝামেলা কেন থাকে? ধরেন আপনি একটা যুদ্ধ করলেন, যুদ্ধের সময় কিন্তু আমরা সবাইকে বলি যে যার যা আছে তাই নিয়ে বেরিয়ে আসো, অস্ত্র শস্ত্র নিয়ে বেরিয়ে আসা, এটা হচ্ছে যুদ্ধের দাবি। যিনি অস্ত্র নিয়ে আসলেন উনি কিন্তু বীর এবং এটাই তার কর্তব্য। যিনি বের হন না তখন তাকে বলা হয় যে সে দেশের শত্রু বা তিনি স্বাধীনতার পক্ষের লোক না, ইত্যাদি ইত্যাদি কথা বলা হয়। কিন্তু যুদ্ধ শেষে আবার আমাদের একটা আহ্বান থাকে যে সবাই এবার অস্ত্র সমর্পণ করেন, এবার এখন শান্তির সময় আসেন। এখন কিন্তু আর যুদ্ধের সেই ক্ষোভ ক্রোধ বা লড়াকু মনোভাব আর থাকে না। বিপ্লব যারা করেছে বা বিপ্লবের সময় আমাদের যে দাবি ছিল, কণ্ঠ ছিল, অবস্থান ছিল, বিপ্লবের পরে কিন্তু আমাদেরকে এখন একটা সমন্বয় সমঝোতার জায়গায় আসতে হয়। আমরা একে অপরের সাথে আপনার মানে ওই যে বাকযুদ্ধটা এখনো রয়ে গেছে। মানে বিপ্লবের পরে প্রথম শত্রুটা বা প্রথম ঝগড়াটা শুরু হয়েছে বিপ্লবে কার কি অবদান ছিল সেটা নিয়ে। অথচ বিপ্লবের পরে প্রথম চেতনাটা রাখতে হয় যে আমরা সবাই মিলে এটা জয় করেছি, সুতরাং আসলে এটাকে আমরা সুসংহত করি। কারণ আপনি তো জানেন বিপ্লবের কারণে দেশের একটা ক্ষতি হয়েছে, বড় ধরনের ক্ষতি হয়েছে, ঠিক না? দেখেন এই বিপ্লবের শুরুটা হয়েছে কি, আমি বিটিভি গুড়িয়ে দিয়েছি, ভাঙচুর করেছি। কেন? কারণ এটা তখন মানে ফ্যাসিবাদের একটা চিহ্ন ছিল, মুখপাত্র হিসেবে মুখপাত্র ছিল। আর বিপ্লবের পরে এখন কাজ হচ্ছে বিটিভিকে আবার আমার কি করা, সংস্কার করা, তার এখন ঠিকঠাক করা, যেটা পুড়ে গেছে, যেটা ভেঙে গেছে সেটা ঠিক করা। তাহলে দেখেন বিপ্লব এবং বিপ্লবের পরবর্তী কার্যক্রম সংস্কার অলমোস্ট হচ্ছে একটু মানে অপোজিট। বাট আমাদের সমস্যা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমরা এতদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলাম, ফ্যাসিবাদ চলে যাওয়ার পর আমরা একে অপরের বিরুদ্ধে সোচ্চার, একে অপরকে অপমান করছি, একে অপরকে মানে একজন দেখেন আমাদের যে সমস্ত ইউটিউবাররা দেশের বাইরে থেকে কষ্ট করে আমাদের জন্য দিন রাত খেটে আমাদেরকে ঐক্যবদ্ধ করেছেন, আমাদের দাবি দাওয়া তুলেছেন, এখন একে অপরকে দালাল, একে অপরকে কার কে এজেন্ট, একে অপরের কার পুরানো দিনের কি কার মানে সীমাবদ্ধতা ছিল, ত্রুটি বিচ্যুতি ছিল, সেগুলো নিয়ে আপনার এখন আলোচনা তুলছে। ফলে এই যে একটা ভুল পদক্ষেপ, এইটা আবার কেউ বলছে না। এই জায়গায় আমি আপনাকে যেটা বলছি, আপনি বলছেন বিপ্লব পরবর্তী সময়ে যেটা দরকার সেটা হচ্ছে বিপ্লবকে, বিজয়কে সুসংহত করা এবং ওই পরস্পরের দিকে আঙ্গুল না তুলে বিপ্লবের পরে করতে হবে নিজের ত্রুটিটা দেখতে হয়, আমার কি দুর্বলতা ছিল, আমি কিভাবে সংশোধিত হব, এটাকে খেয়াল রাখতে হয়। কিন্তু মানে জনাব মঞ্জু, এখানে আপনি একটু অ্যাড করে বলি, যদি আপনি এটা বলতেন যে বিপ্লব পরবর্তী একটি দেশে যখন কোনো সরকার আসে ওই সংস্কারের জন্য এবং ওই দেশটাকে একটু নতুন করে আগের জায়গায় বা তার চেয়ে ভালো করার জন্য যে কঠোর হতে হয়, এটা সব জায়গায় হয়েছে, বিশ্বের সব জায়গায় বিপ্লব বা ডেমোক্রেসি নতুন করে আসার পরে কঠোর হতে হয়েছে। তো এই সরকার কি সেই কঠোরতা প্রদর্শন করতে পারছে? একদম না, একদম না। কারণ প্রথম যখন আমাদের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ হয়েছিল, আমি এগুলো অনেক জায়গায় বলেছি, ওনাকে তখন বলেছিলাম যে স্যার আপনি অন্তত 3 মাস থেকে 6 মাসের জন্য একটা জরুরি অবস্থা ঘোষণা করেন। উনি আমাকে বললেন যে তুমি এটা কী বলো, উনি তো আমার শিক্ষক, ফলে উনি আমাকে একটু বকাও দিলেন, তুমি পলিটিক্যাল ছেলে হয়ে, পলিটিক্যাল পার্টির লোক হয়ে তুমি এটা কী বলছো। আমি ওনাকে বললাম যে প্রত্যেকটা ইন্টারিম গভর্নমেন্টকে এটা করতে হয়, বিপ্লবোত্তর গভর্নমেন্টকে প্রত্যেকটাকে না। আমি যদি বলি ইন্টারিম গভর্নমেন্ট তো এক ধরনের একটা ক্যাওয়াসের মধ্যে থাকে না, কারণ একটা দল ক্ষমতাচ্যুত হয়েছে, আরেকটা দল বঞ্চিত ছিল, ট্রানজিশনের মধ্যে একটা ক্যাওয়াস থাকে। আমি ওনাকে বলেছি যে স্যার আপনি এটা করলে যেটা হবে, আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতিটা হচ্ছে প্রথম মানুষের প্রয়োজন। মানুষ কিন্তু এতদিন যে কারফিউ ছিল, এতদিন যে ব্যাংক বিমা সব বন্ধ ছিল, স্কুল কলেজ বন্ধ ছিল, এগুলো কিন্তু মানুষ ভুলে গেছে। মানুষ এখন একটু রাস্তা জ্যাম হলে দেখেন মানুষ প্রতিক্রিয়া দেখাচ্ছে, এখন একটু মানে রাস্তায় আন্দোলন হলে মানুষ প্রতিক্রিয়া দেখাচ্ছে। কিন্তু দিনের পর দিন কারফিউ চলেছে, জ্বালাও পোড়াও, ভাঙচুর, বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে কীভাবে ছাত্রদের উপর নিপীড়ন চলেছে, সেটা তো মানুষ এখন বলবে না। সুতরাং এই জায়গাটায় আমি যেটা দেখেছি যে ওনার এই জায়গাটায় উনি যথেষ্ট ভুল অথবা
ওনার অসচেতনতার পরিচয় দিয়েছেন। সেটা হচ্ছে পরবর্তী সময়ে যে একটা সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে একটা কঠোর হওয়ার ব্যাপার ছিল, সেই জায়গাটায় উনি থাকেন নাই। এবং আমার কাছে মনে হয় যেন উনি আসলে কঠোরতা বিষয়টা ওনার নীতিতেই নাই। উনি সবসময় মনে করেন যে আমি একটা মানে ভালোবাসা দিয়ে দেখবেন, উনি সবসময় মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করেন, সবসময় মোটিভেট করার চেষ্টা করেন। রাষ্ট্র শাসন, মোটিভেশন অ্যান্ড শাসন, অর্থাৎ শাস্তি এবং পুরস্কার, দুইটার সমন্বয়ে কিন্তু রাষ্ট্রকে শাসন করতে হয়। ভালোবাসা এবং ভয় দুটার সংমিশ্রণ থাকতে হয়। ম্যাকিয়াভেলির একটা বিখ্যাত কথা আছে কিন্তু, যে আপনি যখন শাসন করবেন আপনি ভয় এবং ভালোবাসা দুটার সমন্বয় করতে হবে। কোনো কারণে যদি আপনি মনে করেন যে আপনি দুইটাই দিতে পারছেন না, তাহলে অন্তত একটা দেন, সেটা হচ্ছে ভয়। কিন্তু বেশিক্ষণ যদি ভয়ের মধ্যে রাখেন তাহলে একটা সময় ভয়টা কেটে যাবে এবং আপনার বিরুদ্ধে বিদ্রোহ হবে। এটা ম্যাকিয়াভেলির একটা থিওরি আছে, যদিও ওই ভদ্রলোককে আমি অপছন্দ করি, কিন্তু তার এই থিওরিটা খুবই কার্যকর থিওরি। সুতরাং প্রফেসর ইউনূসের এই জায়গায় যে ভুলটা হয়েছে, উনি যেটা সবসময় বলেন না যে আমি তো রাষ্ট্রশাসনের মানুষ না, অসুবিধা নেই, আপনি রাষ্ট্রশাসনের মানুষ না, কিন্তু যখন রাষ্ট্রশাসন করতে এসেছেন তখন যারা রাষ্ট্রশাসনের মানুষ তাদের কাছ থেকে তো আপনি অ্যাডভাইস নেবেন। ওনার তো সারা পৃথিবীতে বড় বড় রাষ্ট্রশাসকদের সাথে ওনার পরিচয় আছে। উনি তো নানা কনসালটেন্ট আমাদের দেশে আনছেন, কারোকে উন্নয়নের জন্য, কারো ট্রান্সপোর্টেশনের জন্য, কারোকে পোর্টের জন্য, উনি তো নানা কনসালটেন্ট হায়ার করতেছেন। তাহলে বিপ্লব পরবর্তী সময়ে যারা রাষ্ট্র কিভাবে মানে রিকনসিলেশন করেছেন, সে ধরনের কনসালটেন্টদের অ্যাডভাইস উনি নিতে পারতেন না? আর আমাদের দেশেও যেটা সম্ভব, আমাদের দেশে 75-এ কি একটা, উনি এখানে ফেরদৌস ভাই আছেন, উনি বলতে পারবেন, কি একটা কেওয়াসের মধ্যে দিয়ে জিয়াউর রহমান দেশটাকে আস্তে 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 একটা স্থিতিশীল জায়গায় এনেছিলেন। সুতরাং জিয়াউর রহমানের সাথে যারা রাজনীতি করেছে, যারা ওনার সঙ্গী ছিল, তারও তো এখনো অ্যালাইভ আছে অনেকে। সুতরাং এই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে না ওনার একটি বড় ধরনের সমস্যা আছে।